গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকেও হাজির হয়েছি নতুন আরো একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে, অথবা ডেসক্রিপশন বক্স থেকেও নিয়ে নিতে পারেন। এখানে সরাসরি আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে মেল করতে পারেন bhutada@gmail.com এই অ্যাড্রেসে bhootaaddA@gmail.com। তাহলে এখন আর কথা না বাড়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে উপস্থিত হয়েছি, এই ঘটনাটি লিখেছেন আমাদের প্রিয় আসিফ ভাই। হ্যাঁ, আসিফ ভাইয়ের হোসেন কবিরাজের আরো একটি নতুন ঘটনা। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি চলে যাই আসিফ ভাইয়ের হোসেন কবিরাজের ঘটনায়। যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও সকল লিসেনারগণ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সহ ভূত আড্ডার সকল ভাই ও বোনেরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আসিফ। আমার দেশের বাড়ি গাজীপুর জেলায়। আমি বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত আছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ অন্য একটা প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম, তো সেখান থেকে চলে এসে আপনাদের জন্য এই ভূত আড্ডা চ্যানেলটি আমরা সকলে মিলে আবারও ওপেন করেছি। আপনারা আমাদের ওই চ্যানেলে যেভাবে সাপোর্ট করেছিলেন, আশা করি এই ভূত আড্ডা চ্যানেলেও ঠিক একইভাবে সাপোর্ট করবেন। এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের হোসেন কবিরাজের ভয়ঙ্কর একটি ঘটনা। আপনাদের বোঝার সুবিধার্থে হোসেন কবিরাজের ভাষায় ঘটনাটি তুলে ধরছি। একদিন সকালে মসজিদ থেকে নামাজ আদায় করে বাসায় ফিরছিলাম। যখন বাসায় আসি তখন দেখি 25 থেকে 27 বছরের একটা যুবক লোক বাড়ির উঠানের চেয়ারের উপর বসে আছে। আমি গিয়ে তাকে বললাম, আসসালামু আলাইকুম। কে আপনি? লোকটা বলল, ওয়ালাইকুম সালাম, আমি রাফসান। আমি অনেক দূর থেকে এসেছি। আপনিই তো মনে হয় হোসেন কবিরাজ, তাই না? তখন আমি বললাম, জি, আমি হোসেন কবিরাজ। এত সকালে আমার বাসায় কি মনে করে? তখন রাফসান বলল, আসলে কিছুদিন যাবৎ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সমস্যা হচ্ছে আমার সাথে। অনেক কবিরাজ দেখাইছি, কিন্তু কোনো লাভ হয়নি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার কি কি সমস্যা হচ্ছে প্রথম থেকে সবকিছু খুলে বলেন, কোনো কিছুই লুকাবেন না। তখন রাফসান বলা শুরু করলো, আমার নাম রাফসান। আমি একটা সরকারি চাকরি করি। চাকরির সুবিধার্থে আমি শহরে একাই একটা বাসায় থাকি। শহরে একা থাকার কারণে আমার পরিবার ঠিক করে আমাকে বিয়ে করিয়ে দেবে। আমার তেমন কোনো পছন্দের মানুষ ছিল না, তাই বাবা মাকে বলে দিলাম, আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমার কোনো আপত্তি নেই তাতে। এরপর বাবা মা মেয়ে দেখতে শুরু করে। আমি ছুটি না পাওয়ার কারণে মেয়ে দেখতে যেতে পারি না, তাই আমার বাবা মা গিয়ে মেয়ে দেখে আসে আর বিয়ের দিন তারিখ পাকা করে আসে। এরপর আমি 7 দিনের ছুটি নিয়ে বিয়ে করার জন্য বাসায় ফিরি। তারপর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। আমার স্ত্রীর নাম হাসি। এরপর ছুটি শেষ করে আমার বউ হাসিকে সাথে করে নিয়ে শহরে চলে আসি। বিয়ের 6 মাস কেটে যায়। এর মধ্যে হাসিকে নিয়ে আর বাসায় যাওয়া হয়নি। এরপর বসকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে 15 দিনের ছুটি নেই। বিয়ের পর হাসিকে নিয়ে
তেমন কোথাও ঘুরতেও যেতে পারতাম না, তেমন সময়ও দিতে পারতাম না। তাই ভাবলাম এই 15 দিন হাসির সাথে কাটাবো। সেই জন্য আমরা আমাদের গ্রামের বাসায় চলে যাই। গ্রামের বাসায় 15 দিন ভালোভাবেই কাটিয়ে আবার ফিরে আসি শহরে। আমার যে বাসাটা ছিল সেটা ছিল দোতলা বিশিষ্ট। আমরা উপরের তলায় থাকতাম, আর নিচে ছিল বসার রুম। গ্রাম থেকে শহরে ফেরার 3 দিন পর শুরু হয় অদ্ভুত ঘটনা। তখন হয়তো আনুমানিক রাত 1টা কিংবা 2টা বাজবে। আমি আর হাসি ঘুমিয়েছিলাম। তখন আমি আমার স্ত্রীর চিৎকার শুনতে পাই। আমি তখন ঘুম থেকে উঠে পড়ি। এরপর রুমের লাইট জ্বালিয়ে দেই। চারিপাশে তাকিয়ে দেখি হাসি ঘরের ভেতর নেই। আমি বাথরুমে গেলাম, সেখানেও পেলাম না। এরপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম, কিন্তু বসার ঘরেও হাসিকে দেখতে পেলাম না। রান্নাঘরে গেলাম, তাও হাসিকে দেখতে পেলাম না। এরপর আমি তাকিয়ে দেখি ড্রয়িং রুমের সদর দরজা খোলা। আমি ভাবলাম হাসি হয়তো দরজা খুলে বাইরে গেছে। তারপর আমিও বাইরে যাই। আমি ঘরের বাইরে পা রাখার সাথে সাথে সমস্ত বাসার লাইট চলে যায়। অন্ধকারে আমি কিছুই দেখতে পারছিলাম না। তাই পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটা বের করে লাইট জ্বালাতে চাই, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা পকেটে নেই, হয়তো রুমেই ফেলে এসেছি। আমি বললাম, হাসি, তুমি কি এখানে আছো? হাসি, থাকলে কথা বলো। কিন্তু আমি কারো আওয়াজ পেলাম না। তখন ভাবলাম, না, এইভাবে তো কিছু করা যাবে না। এত অন্ধকারে যে কিছুই দেখতে পারছিলাম না। আমার কেমন জানি মনে হচ্ছিল বাসাটা একটু বেশি অন্ধকারে ভরে গেছে। পরে মনে হলো হাসির নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করি, হাসি এত রাতে কোথায় গেছে। যেই ভাবা সেই কাজ। যখনই আমি আবারও ঘরের ভিতরে ফোন আনতে যাব, ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। আমি ওই বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পেলাম আমার থেকে কিছুটা সামনে কেউ একজন শুয়ে আছে। তখন আমার মনে কিছুটা ভয় ঢুকে যায়। অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, কেননা হালকা বাতাস শুরু হয়ে গিয়েছিল। আমি বললাম, কে ওখানে? কে এভাবে শুয়ে আছো? কথা বলছো না কেন? কে ওখানে? আমি ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে গেলাম। আমি গিয়ে দেখতে পেলাম এটা তো হাসি। আমি হাত দিয়ে বুঝতে পারি হাসি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। পরে আমি হাসিকে কোলে তুলে রুমের দিকে যেতে থাকি। যখন আমি হাসিকে কোলে তুলে নিয়ে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল কেউ যেন হেঁটে হেঁটে আসছে। এমনটা মনে হবার কারণে আমি পেছনে ফিরে তাকাই, কিন্তু পিছনে তাকিয়ে আমি কাউকে আর দেখতে পেলাম না। আমি যখন অন্ধকারের মধ্য দিয়ে ড্রয়িং রুম দিয়ে হাসিকে নিয়ে যাচ্ছিলাম, তখন সজোরে ড্রয়িং রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময়ই সমস্ত ঘরের লাইট আবারও চলে আসে। আমি আবারও পিছনে তাকাই, কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। আমি বুঝতে পারলাম হয়তো বাতাসের জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা তেমন পাত্তা না দিয়ে হাসিকে নিয়ে রুমে চলে আসি। এরপর আমি হাসিকে বিছানায় শুইয়ে দিই। তখন আমি চেয়ে দেখি ঘরের জানালা খোলা, আর বাহিরে আচমকাই জোরে জোরে বাতাস বইছে। মনে হচ্ছিল বাইরে তুমুল আকারের ঝড় হচ্ছে। আমি দেখতে পেলাম জানালার একটার সাথে আর একটা বাড়ি খাচ্ছে। তাই দেরি না করে ঘরের জানালাগুলো বন্ধ করতে চলে গেলাম। আমি যখন জানালা বন্ধ করতে যাই, তখন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর সে কি বাতাস, ঠিক বলে বোঝাতে পারবো না। জানালা বন্ধই করব এমন সময় আমার চোখ গেল নিচের দিকে। আমি নিচে তাকিয়ে কারো ছায়ার মতো দেখতে পেলাম। আমি অস্পষ্টভাবে দেখলাম কেউ একজন আমাদের ঘরের জানালার দিকেই তাকিয়ে আছে। তখন আমি ভালো করে দেখতেই যাব, তখন আর কিছুই দেখতে পেলাম না। এরপর আমি জানালা বন্ধ করে দিই। জানালা বন্ধ করে যখন আমি পিছনে ফিরব, ঠিক তখন গায়ে গরম নিঃশ্বাস অনুভব করি। আমি সাথে সাথে পিছনে ফিরে তাকাই। আমি তাকিয়ে যা দেখতে পেলাম,
তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম রুমটা কালো ধোঁয়ায় ভরে গেছে। তখন আমি দৌড়ে হাসির কাছে যাই। আমি ভাবলাম হয়তো আগুন লেগেছে, তাই পানি আনতে ওয়াশরুমে চলে গেলাম। তো পানি এনে দেখি রুমটা একদম স্বাভাবিক, কোথাও কোনো ধোঁয়া নেই। একটু আগেই তো ছিল, আর নিমিষেই ধোঁয়া গায়েব হয়ে গেল। এরপর আমি হাসির জ্ঞান ফেরানোর জন্য হাসির মুখে পানির ছিটা মারি। তারপর হাসি আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আমি বললাম, হাসি, তোমার কি হয়েছিল? আর তুমি বাইরে গেলে, আমাকে বললে না। আচ্ছা, কি হয়েছিল? তুমি এমন ভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলে কেন? তখন হাসি বলল, আমি তো শুয়েছিলাম, তখন কেমন জানি শীত লাগতেছিল, আর ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি ঘরের জানালাটা খোলা। আমি আর দেরি না করে জানালাটা বন্ধ করতে যাই। যখন আমি জানালার সামনে যাই, তখন দেখি নিচে কে যেন বসে আছে আর কি যেন খাচ্ছে। এত রাতে নিচে কে বসে আছে তা দেখার জন্য আমি নিচে যাওয়ার সিদ্ধান্ত নেই। তোমাকে আমি অনেকবার ডাকছি, কিন্তু তুমি এত ঘুমে বিভোর ছিলে যে আমার ডাক শুনতেই পাও নাই। তারপর আমি একাই বাহিরে যাই। আমি যখন সেই স্থানে যাই, তখন আমি আর কাউকে দেখতে পাই না। এরপর আমার চোখ আমাদের বাসার ছাদের দিকে যায়। তখন আমি দেখি একটা ছায়ামূর্তি ছাদে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল একটা মানুষ দাঁড়িয়ে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। তখন আমার পিছনে একটা শব্দ হলো। আমি পিছনে তাকালাম, কিন্তু পিছনে কিছুই দেখতে পেলাম না। যখন আমি আবার ছাদের দিকে তাকাই, তখন আমি আর কিছুই দেখতে পেলাম না। এটা কি হলো? এই দেখলাম আবার এই কোথায় হারিয়ে গেল। এটা কি মনের ভুল ছিল, নাকি অন্য কিছু ছিল? এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তখন আমার সামনে দিয়ে হঠাৎ করে একটা কালো ছায়া দৌড়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না এত তাড়াতাড়ি ঘটে গেল। এরপর পিছন থেকে কেউ আমার নাম ধরে ডেকে উঠল। আমি পিছনে ফিরে তাকালাম। তখন দেখি অদ্ভুত একটা যন্ত্র আমার পিছনে সায় দাঁড়িয়ে আছে। আমি দেখি লাল একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। এটা দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর যখন আমি চোখ খুলি, তখন দেখি তুমি আমার সামনে বসে আছো আর আমি বিছানায় শুয়ে আছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, কালকে বিষয়টা দেখতেছি। এরপর আমি আর হাসি আবারও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি রেডি হয়ে অফিসে চলে যাই। অফিস থেকে আসতে আসতে বিকেল 5টা বাজে। বাসায় এসে কলিং বেল দেই, কিন্তু হাসি দরজা খুলছে না। 3-4 বার কলিং বেল দিলাম, তাও দরজা খুলল না। কোনো উপায় না পেয়ে আমার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় সেটি দিয়ে আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করি। আমি ভিতরে গিয়ে দেখি ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। তখন আমি বললাম, হাসি, বাসার এই কি অবস্থা করে রেখেছ? তুমি কোথায়? হাসি, এই বলে ডাকতে লাগলাম, কিন্তু আমি হাসির কোনো আওয়াজ পাচ্ছিলাম না। এরপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি। তারপর রুমে গিয়ে দেখি হাসি অজ্ঞান অবস্থায় ফ্লোরের উপর পড়ে আছে। আমি দৌড়ে হাসির কাছে যাই, গিয়ে বললাম, হাসি, এই হাসি, কি হয়েছে? এমন ভাবে এখানে শুয়ে আছো কেন? কিন্তু হাসি জবাব দিচ্ছিল না। এরপর আমি হাসির মুখে পানির ছিটা দিতে থাকি আর ডাকতে থাকি, কিন্তু হাসির জ্ঞান ফিরছিল না দেখে আমি তাড়াতাড়ি পাশের একটা হাসপাতালে হাসিকে নিয়ে যাই। এরপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনি বাবা হতে চলছেন। এটা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি সাথে সাথে বাসায় ফোন দিয়ে খুশির সংবাদটা জানিয়ে দেই। এরপর হাসিকে নিয়ে বাসায় চলে আসি। এই খুশির খবর শুনে আমি হাসিকে সে বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করতেই ভুলে যাই। তারপর যখন হাসিকে নিয়ে আমি বাসায় আসি, তখন অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করি। কারণ হাসপাতালে যাওয়ার আগেও বাসাটা অনেক অগোছালো ছিল, আর হাসপাতাল থেকে এসে দেখি বাসা একদম পরিপাটি।
তখন সেই সব পাত্তা না দিয়ে হাসিকে নিয়ে রুমে চলে যাই। বাসার পাশেই একটা মসজিদ ছিল, সেই মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া এনে দেই হাসিকে, কারণ গত রাতে হাসি অনেকটা ভয় পেয়েছিল। এভাবে চলে যায় অনেকগুলো দিন। এর মাঝে হাসি বা আমার কোনো সমস্যা হয়নি। একদিন আমি আর হাসি ঘুমিয়েছিলাম, তখন আমি আচমকাই হাতে ব্যথা অনুভব করি। মনে হচ্ছিল কেউ যেন আমার হাতে কামড়ে ধরেছে। এত জোরে কামড়ে দেয় যে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমি রুমের লাইট অন করে দেখি হাসি আমার হাতে কামড় দিয়ে ধরে আছে। এরপর আমি হাসিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। ধাক্কা দেওয়ার ফলে হাসি হাতটা ছেড়ে দেয়, আর হাতের দিকে তাকিয়ে দেখি হাত দিয়ে রক্ত ঝরছে। আমি বললাম, হাসি, এটা তুমি কি করলে? আমার হাতে এইভাবে কামড় দিলে কেন? তখন হাসি বলল, আমার ভুল হয়ে গেছে। আমি তো স্বপ্নের মধ্যে মাংস খাচ্ছিলাম। এটা যে তোমার হাত আমি বুঝতে পারিনি। তুমি একটু অপেক্ষা করো, আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপর হাসি আমার হাত পরিষ্কার করে দেয়। এভাবে টুকিটাকি সমস্যার মধ্য দিয়ে আমাদের দিনকাল কাটতে লাগলো। একদিন আমার অফিস থেকে আসতে আসতে 6টা বেজে যায়। আমি বাসায় এসে দেখি বাসার দরজা খোলা। আমি ভিতরে ঢুকে হাসিকে বললাম, হাসি, এক গ্লাস পানি দাও তো। হাসি পানি এনে আমাকে দিল আর বলল, তোমার গোসল করা শেষ? এটা শুনে আমি অবাক হয়ে যাই। আমি বললাম, গোসল করা শেষ মানে? আমি তো এই মাত্র আসলাম। হাসি বলল, তুমি এখন আসলে মানে? তাহলে একটু আগে কে আসলো? তুমি তো আসলে আর আমাকে বললে আমি গোসল দিয়ে আসি, তুমি খাবার রেডি করো। এই বলে না তুমি ওয়াশরুমে চলে গেলে। তখন দেখলাম ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। তখন আমি আওয়াজটা শুনতে পেলাম। আমি বললাম, তাই তো, চলো দেখি ওয়াশরুমে কে। তারপর আমরা দুজনে গেলাম। গিয়ে দেখি ওয়াশরুমে কেউ নেই, তবে ওয়াশরুমের কলটা ছাড়া, আর তা দিয়ে পানি পড়ছে। আমি বললাম, হাসি, ওয়াশরুমে তো কেউ নেই, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? পানির কল ছেড়ে রাখলে শব্দ তো আসবেই। কি হয়েছে তোমার? কদিন পর আমাদের বাচ্চা হবে, এখন এমন করলে কি হবে? তুমি হয়তো পানির কল ছেড়ে গেছো, তাই পানি পড়ছে, হয়তো তুমি ভুলে গেছো। তখন হাসি বলল, বিশ্বাস করো, কেউ তো ছিল, আমি পানি ছেড়ে রাখি নাই। কেউ যদি থাকতো তাহলে তো দেখতেই পেতাম, তাই না? কাউকে তো দেখতে পেলাম না। কেউ থাকলে সে কোথায়? ভেতর থেকে কি হাওয়া হয়ে যাবে? এরপর হাসিকে অনেক কথা বলে আমি গোসল সেরে নিই। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ করে হাসি চিৎকার করে ওঠে। আমি বললাম, কি হয়েছে হাসি, এমন করে চিৎকার করছো কেন? তখন হাসি বলল, ও আমার বাচ্চা নিয়ে যাবে। না, আমি ওকে আমার বাচ্চা দেব না। আমি বললাম, কে নিয়ে যাবে? এখানে তো আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। আর কি এসব বলছো? এখনো তো আমাদের বাচ্চা ভূমিষ্ঠই হয় নাই। হাসি বলল, না, ছিল একজন, আমি তার মুখ দেখতে পারি নাই, সে আমার কাছে আমার বাচ্চাটা চেয়েছিল। আমি বললাম, আহ হাসি, পাগলামি করো না তো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, সকালে আমার কাজে যেতে হবে তো। হাসি বলল, কালো ছায়া আমার বাচ্চা নিয়ে যাবে, তুমি বিশ্বাস করো, ওখানে দাঁড়িয়েছিল। আমি বললাম, কে নিয়ে যাবে? আমি আছি না, কাউকে নিয়ে যেতে দেব না, এখন ঘুমাও, কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর আমরা আবারও ঘুমিয়ে পড়ি। পরের দিন আর অফিসে গেলাম না, তাই হাসিকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। আমি ডাক্তারকে হাসির পাগলামির সব কথা খুলে বললাম। ডাক্তার বলল, দেখেন, কদিন পর আপনাদের বাচ্চা হবে, এখন একটু একটু সমস্যা হতেই পারে, তাই বলে ভয় পাওয়ার কিছুই নেই। এখন যত পারেন ওর কাছাকাছি থাকার চেষ্টা করেন, আপনার বাচ্চা একদম সুস্থ আছে, কোনো চিন্তা নেই। এরপর আরো কিছু চেক আপ করে হাসিকে নিয়ে বাসায় ফিরে আসি। বাসায় আসার পর কদিন ভালোই ছিল, ছুটির দিন, তাই বাসায় ছিলাম। পরে হাসিকে বললাম, হাসি, আমাকে খেতে দাও,
খুব ক্ষুধা লেগেছে। এরপর হাসি আমাকে মুরগির মাংস দিয়ে খেতে দেয়। আমি বসে বসে ভাত খাচ্ছিলাম। হাসি দৌড়ে এসে ভাতের থালা মাটিতে ফেলে দেয়। আমি বললাম, হাসি, এটা কি করলে? ভাতের থালা তুমি এভাবে ফেলে দিলে কেন? তখন সে বলল, এইসব তুমি কি খাচ্ছ? আমি দূর থেকে দেখলাম তুমি মুরগির মাংস বাদ দিয়ে মুরগির নাড়ি ভুড়ি খাচ্ছ, তাই তো ফেলে দিলাম। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? এই দেখো, এইগুলো তো ভাত আর মাংস। এরপর সেও তাকিয়ে দেখলো ভাত আর তরকারি ছিল। হাসির মেন্টালি অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। এই দেখে আমি হাসিকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই। এরপর ডাক্তার বিভিন্ন ধরনের চেক আপ করে। পরে ডাক্তার বলল, আপনার বউয়ের কোনো সমস্যা নেই, সে একদম সুস্থ আছে। আপনার বউ যদি এমন করে তাহলে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। এখন আপনার বউকে অনেক সাবধানে থাকতে হবে, বুঝতে পারছেন? এরপর আমি হাসি আর আমাদের সন্তানের কথা ভেবে আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেই। গ্রামে যাওয়ার কয়দিন ভালোই ছিল। আমি শুয়েছিলাম, তখন একটা স্বপ্ন দেখতে পেলাম। আমি দেখতে পেলাম একটা ছায়ামূর্তি আমাকে বলছে, তোর বাচ্চা আমাকে দিয়ে দে, এর পরিবর্তে তুই যা চাবি আমি তোকে তাই দেব। বিনিময়ে তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে। যদি তোর বাচ্চাকে না দিস, তাহলে যেদিন তোর বাচ্চা দুনিয়াতে আসবে সেদিনই তোর বাচ্চা সহ তোর বউকে আমি নিয়ে যাব। এই বলে কালো অবয়বটি হাসতে লাগলো। আমি আরো দেখতে পেলাম কুৎসিত একটা ছায়া। এই স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করি রুমের একপাশে ছায়ামূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি ভালো করে দেখার জন্য রুমের লাইটটা অন করে দেই। তখন দেখি আশেপাশে কোথাও কোনো ছায়া নেই। আমি ভাবতে থাকি, এটা আমি কিসের স্বপ্ন দেখলাম? আমার বাচ্চাকে চাচ্ছে, তার কারণ কি? আর লোকটা কে, তাকে তো চিনতে পারলাম না। তখন আমার ফোনটা বেজে ওঠে। আমি তাকিয়ে দেখি গ্রাম থেকে আমার বাবা কল করেছে। আমি সাথে সাথে কলটা রিসিভ করলাম। আমি রিসিভ করার সাথে সাথে বাবা বলে উঠল, রাফসান, যত তাড়াতাড়ি পারস গ্রামে চলে আয়, কারণ হাসির অবস্থা ভালো না। আমি যতটুকু বুঝতে পারছি, হাসিকে হয়তো কোনো শয়তান বা পিশাচ আসর করেছে। কারণ হাসি শুধু বলে, ওই বাচ্চা আমাকে দিয়ে দে, পাগলামি করে বিভিন্ন কিছু ধরে খায়। বিষয়টা তেমন সুবিধার লাগছে না, তুই যত তাড়াতাড়ি পারস বাসায় ফিরে আয়। আমি বললাম, বাবা, আপনি বরং আমাদের মসজিদের হুজুরকে সব জানান, দরকার হলে হুজুরকে সাথে করে বাসায় নিয়ে আসেন, দেখেন হুজুর সব শুনে কি বলে। আমি 2-3 দিনের মধ্যেই বাসায় আসছি, আপনারা হাসির খেয়াল রাখেন। এই বলে আমি কলটা রেখে দেই। তারপর বসকে অনেক বুঝিয়ে সুঝিয়ে 7 দিনের ছুটি নিয়ে বাসায় আসি। বাসায় আসার পর বাবা বলল, রাফসান, আইসোস, হাসিকে তো কোনোভাবেই রাখা যাচ্ছে না। বাসা থেকে বেরিয়ে আমাদের পেছনে যে তেঁতুল গাছটা আছে সেই গাছের উপরে উঠে থাকে। আমি বললাম, আচ্ছা বাবা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। বাবা আরো বলল, হাসিকে যেদিন তুই বাসায় পাঠিয়ে দিলি সেদিন রাত থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। সেদিন রাতে হাসি একা তার রুমে শুয়েছিল। অনেক বেলা হয়ে যায়, কিন্তু হাসি ঘুম থেকে ওঠে না দেখে তোর মা তাকে ডাকতে যায়। তোর মা গিয়ে দেখে ঘরের দরজা ভেতর থেকে লক করা। অনেক চেষ্টার পর তোর মা যখন ওর কোনো আওয়াজ পাচ্ছিল না, তখন তোর মা ভয়ে কান্না করে দেয়, কারণ তোর বউ হাসি ছিল গর্ভবতী, যা কিছুই হয়ে যেতে পারে এই ভয়। তোর মা কান্না করতে করতে এসে আমাকে বলে। এরপর আমি বললাম, এই কি হয়েছে, সকাল সকালে এত মরা কান্না জোড়া দিয়েছ কেন? তোর মা বলল, রাফসানের আব্বু, দেখো না, বৌমা তো ঘরের দরজা খুলছে না, কতবার ডাকলাম কিন্তু ওর কোনো আওয়াজ পেলাম না, তুমি দেখো কি হয়েছে। রুমের সামনে যাই। আমি গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। আমিও কিছুক্ষণ ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই আর কোনো উপায় না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে
অবাক হয়ে যাই। তার কারণ আশেপাশে বৌমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। এটা কিভাবে সম্ভব? ঘরের দরজা জানালা সব বন্ধ, অথচ সে কোথাও নাই। কোথায় গায়েব হয়ে গেল? এইসব ভেবে কোনো উত্তর পাচ্ছিলাম না। তখন তোর এক কাকা আসে, এসেই বলে, রাফসানের বাপ বাসায় আছো? আমি ঘর থেকে বললাম, বাইরে কে কে ডাকে? তোর সেই কাকা বলে, ভাইজান আমি রহিম। আমি ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কিরে রহিম, ডাকছিস কেন? তোর কাকা বলল, ভাইজান আপনাদের পুরনো তেঁতুল গাছের নিচে রাফসানের বউ অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই দেরি না করে আপনাকে খবর দিতে চলে আসলাম। এরপর আমরা সেখানে যাই। যাওয়ার পর দেখি আসলেই সেখানে বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর ধরাধরি করে বাসায় নিয়ে আসি। যখন হাসির জ্ঞান ফেরে তখন হাসির কাছে জানতে চাই, কিন্তু হাসি কিছুই বলতে পারে না। এদিকে হাসি গর্ভবতী, তাই কিছু বলতেও পারছিলাম না। যদি এইসব শুনে হাসি মানসিক সমস্যায় পড়ে, তাহলে তো বাচ্চার অনেক ক্ষতি হবে। সেদিন রাতে হাসিকে আর একা শুতে দিলাম না, তোর মাকেও ওর সাথেই রাখলাম। মাঝরাতে তোর মায়ের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমিও দৌড়ে তোর মায়ের কাছে চলে যাই। আমি গিয়ে দেখি তোর মায়ের হাত দিয়ে রক্ত ঝরছে। আমি বললাম, কি হয়েছে তোমার হাতে, কিসের রক্ত? তোর মা বলল, বৌমা আমার হাতে এইভাবে কামড় দিয়েছে। আমি বললাম, কিভাবে? তোর মা বলল, আমরা দুইজন শুয়েছিলাম, তখন আচমকাই আমার হাতে ব্যথা অনুভব করি। আমি তাকিয়ে দেখি হাসি আমার হাত কামড় দিয়ে ধরে আছে। আমি চিৎকার দেওয়াতে সে আমার হাত ছেড়ে দেয় আর অজ্ঞান হয়ে যায়। শোনো, আমার মনে হচ্ছে হাসির ওপর খারাপ কোনো জিনের নজর পড়েছে। তুমি বরং কাল হুজুরকে বাসায় নিয়ে আসো। আর এইভাবে চললে তো বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে গিয়ে হুজুরের সাথে দেখা করে বাসায় নিয়ে আসি। হুজুর এসে কিছুই বুঝতে পারে না। হুজুর যাওয়ার পরেই তোর বউ বলে উঠল, এইসব হুজুর এনে কোনো লাভ নেই। এইসব হুজুর সমস্যার আগামাথাও খুঁজে বের করতে পারবে না। আমি বললাম, হাসি তুমি কি কিছু বললে? হাসি বলল, না বাবা, কই আমি কিছু বলি নাই তো। এইভাবে চলতে লাগলো। পরের দিন রাত 2টার সময় তোর বউকে ঘরে খুঁজে পাই না। অনেক খোঁজার পরও যখন পাচ্ছিলাম না, তখন মনে হলো সেই তেঁতুল গাছের কথা। তারপর তেঁতুল গাছের নিচে গিয়ে দেখি তোর বউ সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর থেকে তোর বউকে ঘরের ভেতর বেঁধে রাখছি। আমি তখন বললাম, আচ্ছা বাবা, চিন্তা করবেন না, 7 দিনের ছুটি নিয়ে এসেছি, দেখি হাসির কি সমস্যা হয়েছে। কারণ আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসায়ও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। বাবা বলল, সেখানে অদ্ভুত ঘটনা ঘটেছে, আমাদের তো কিছু জানাসনি। আমিও বললাম, বাবা সেখানে তেমন বেশি সমস্যা হয় নাই, তাই আর আপনাদেরকে জানাইনি। বাবা বলল, কি কি সমস্যা হয়েছে খুলে বলতো। এরপর আমি বাবাকে শহরের বাসায় যে ঘটনাগুলো ঘটেছে একে একে সব খুলে বলি। এরপর আমি হাসির কাছে যাই। আমি গিয়ে দেখি হাসির হাত পা বাঁধা অবস্থায় ঘুমিয়ে আছে। এরপর আমি তার পায়ের বাঁধন ছেড়ে দিলাম। আমি হাত আর পায়ের বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। হাসি বলল, ও আমার বাচ্চাকে নিয়ে যাবে, আমার বাচ্চাকে আমি ওকে দেব না, এই বলে সে কান্না করে দেয়। তারপর আমি হাসিকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, কেউ নিতে পারবে না। সেদিন রাতে আমি আর হাসি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম কেউ আমার গলা টিপে ধরেছে। কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, দম নিতে পারছিলাম না। মনে হচ্ছিল 2টা হাত আমার গলা চেপে ধরে আছে। অনেক কষ্ট করে আমি হাত দুটো ঝাড়ি দিয়ে সরিয়ে ফেলি। পরে চেয়ে দেখি হাসি আমার গলা টিপে ধরেছিল। হাসি আমাকে বলল, পারবি না তুই তোর সন্তান আর তোর স্ত্রীকে বাঁচাতে। তোর সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই তোর বাচ্চা আর তোর বউকে আমি নিয়ে যাব। এই বলে হাসি আবার অজ্ঞান হয়ে যায়।
পরের দিন আমি আমাদের এলাকার হুজুরের কাছে যাই। তখন সেই হুজুর আপনার কথা আমাকে বলে, তাই আমি দেরি না করে আপনার কাছে চলে আসি। হোসেন সাহেব, এখন আপনি একটা কিছু করেন, আমার স্ত্রী ও বাচ্চাকে বাঁচান। সবকিছু শোনার পর হোসেন কবিরাজ বলেন, দেখুন, বিষয়টা জটিল, তবে আপনি চিন্তা করবেন না। আমি সব খোঁজ নিয়ে আজ রাতেই আপনার বাসায় যাব। আপনি বরং এখন চলে যান। এরপর রাফসান আমাকে সালাম দিয়ে চলে যায়। রাফসান চলে যাওয়ার পর আমি ঘরে গিয়ে আমার সাথে থাকা ইরফান জিন ও জব্বার জিনকে স্মরণ করি। আমি স্মরণ করার কিছুক্ষণের মধ্যেই জব্বার এসে হাজির হয়। জব্বার বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি তখন সালামের উত্তরে বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জব্বার বলল জব্বার বলল, জি হুজুর, আমিও ভালো আছি। হুজুর, কি কিছু হয়েছে? কিছু বলবেন? আমি তখন বললাম, এই যে কিছুক্ষণ আগে যে লোকটা এসেছিল, খোঁজ নিয়ে দেখেন তো এই লোকের স্ত্রীর সাথে কি হয়েছে, কি সমস্যা। তখন জব্বার বলল, আচ্ছা, আমাকে কিছু সময় দিন, আমি খোঁজ নিয়ে আসছি। এই বলে জব্বার চলে যেতে চাইবে। তখন আমি আবার বললাম, জব্বার, ইরফান আসলো না কেন? ইরফান জিন কোথায়? তখন জব্বার বলল, হুজুর, ভাই একটু ব্যস্ত আছে, সে তো সময় মতো আসবে বলছে। আমি বললাম, আচ্ছা তাহলে ঠিক আছে। এরপর জব্বার চলে যায় খবর আনতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে আমার শরীরটা শীতল হতে লাগে। নিমিষেই ঘরটা ঠান্ডা হয়ে যায়, সাদা ধোয়ার আবরণ পড়ে যায়, আর চারিদিকে সুমিষ্টি ঘেরানে ভরে যায়। আমি বুঝতে পারলাম আমার জিন মানে ইরফান আসছে। আস্তে আস্তে সাদা ধোয়ার আবরণ কেটে যায়। তখন আমি দেখতে পেলাম ইরফান জিন আর জব্বার জিন তারাই আসছে। ইরফান বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ইরফান? ইরফান বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন শোনেন মেয়েটার সাথে কি হয়েছে। বোঝার সুবিধার্থে ইরফানের ভাষায় বলছে ইরফান, হাসি মেয়েটার উপর কালো জাদু করা হয়েছে, যাতে হাসি মারা যায়। আমি বললাম, ও আল্লাহ, এমন খারাপ কাজ কে করেছে? ইরফান বলল, আগে সবটা শুনুন, তারপর প্রশ্ন করবেন। এরপর ইরফান বলতে লাগলো, হাসিকে তার খালাতো ভাই পছন্দ করত এবং বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু হাসির বাবা মা আত্মীয়তার সাথে আত্মীয়তা করবে না, সেই জন্য রাফসানের সাথে হাসির বিয়ে দেয়। যখন হাসি রাফসানের গ্রামে আসে, তখন হাসি 2 দিনের জন্য তার বাপের বাড়ি যায়। সেই সুযোগটা নিয়ে হাসির খালাতো ভাই হাসির উপর কালো জাদু করে। এরপর কালো জাদুর সকল সরঞ্জাম রাফসানের বাড়ির পাশের তেঁতুল গাছটার তলায় পুঁতে রেখে দিয়েছে। এমন ভাবে কালো জাদু করেছে যে বাচ্চা হবার সাথে সাথে হাসি মারা যাবে, আর শয়তানের ভোগ হিসেবে হাসির পেটের নবজাতক বাচ্চাকে বলে দিছে। তাই বাচ্চা হওয়ার সাথে সাথে হাসি সহ তার বাচ্চা মারা যাবে। তাহলে সবাই বুঝতে পারবে যে হাসি মা হওয়ার জন্য মারা গেছে। আমি বললাম, এখন বুঝতে পারছি, কালো জাদু কাটানোর উপায়টা কি বলেন। এটা বলার সাথে সাথে ইরফান তার পাঞ্জাবির পকেট থেকে একটা তরল জাতীয় পানির মতো কিছু একটা আমাকে দিয়ে বলল, এই পানি আপনি হাসি মেয়েটাকে খাওয়াই দেবেন, আশা করি কালো জাদুর সকল কিছু বের হয়ে যাবে। আর জিনটা যদি চলে যেতে না চায়, জব্বার তখন ওই জিনকে হত্যা করে ফেলবে। আর তেঁতুল গাছের নিচে যে তাবিজগুলো আছে, ওইগুলো নিয়ে ভাববেন না, আমি সময় মতো সেগুলো নষ্ট করে দেব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর ইরফান আর জব্বার জিন চলে যায়। তারপর আমি সন্ধ্যার সময়
সকল কিছু নিয়ে রাফসানের বাসায় চলে যাই। রাফসান বলল, হুজুর, আমার স্ত্রীর কি হয়েছে? আমি বললাম, আপনার স্ত্রীকে কালো জাদু করা হয়েছে। এই কাজ করেছে আপনার স্ত্রীর খালাতো ভাই, কারণ আপনার স্ত্রীকে সে ভালোবাসতো। আপনার সাথে বিয়ে হওয়ায় সে এটা মেনে নিতে পারেনি। আপনার স্ত্রীর বাচ্চা সহ সাথে সাথে আপনার স্ত্রী এবং আপনার বাচ্চা দুজনকেই মারার জন্য এই কালো জাদু করেছে। এটা শুনে রাফসান রেগে গিয়ে বলে, এত বড় সাহস, আমি ওকে মেরেই ফেলবো। আমি বললাম, আহা, শান্ত হন, তার পাপের সাজা সে ঠিকই পাবে। এরপর আমি রাফসানের বউকে ইফরানে দেওয়া পানি পড়া খাওয়াইয়া দিই। কিছুক্ষণের মধ্যে হাসি মেয়েটা বমি করে দেয়। আমি দেখতে পেলাম বমির সাথে মাথার চুল, হাতের নখ, কাপড়ের কিছু অংশ বেরিয়ে আসলো। এরপর আমি রাফসানকে বললাম, আপনার স্ত্রীকে শক্ত করে ধরে রাখুন, আমি এখন শয়তানটাকে আপনার স্ত্রীর ওপর হাজির করব। এরপর রাফসান তার স্ত্রীকে শক্ত করে ধরে রাখে। এদিকে আমি দোয়া পড়া শুরু করি। কিছুক্ষণের ভেতর শয়তানটা এসে হাজির হয়। তখন হাসি ফুসফুস করে বলে, হোসেন, যদি বাঁচতে চাস তাহলে চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। হোসেন, এখনো সময় আছে, বাঁচতে চাইলে চলে যা। এই বলে শয়তানটা হাসতে থাকে। তখন আমি বললাম, তুই কে, কোথা থেকে এসেছিস সব আমি জানি, তাই ভালোভাবে বলছি মেয়েটাকে ছেড়ে চলে যা, নয়তো তোকে মেরেই ফেলবো। শয়তানটা বলল, হুজুর, এদিকে আসেন, আপনার কানে একটা কথা বলি। এরপর আমি আমার মাথাটা শয়তানের দিকে নিয়ে যাই। শয়তানটা আমার কানের কাছে এসে জোরে একটা কামড় দেয়। এতে আমার অনেক ব্যথা পাই। শয়তান বলল, আমি যাব না, তুই কি করবি? আমি গেলে এই মেয়েকে আর বাচ্চাকে সাথে নিয়েই যাব। আমি বললাম, দেখ, এখনো সময় আছে, মেয়েটাকে ছেড়ে চলে যা, সে আসলে কিন্তু আর পালাতে পারবি না। তখন শয়তানটা বলল, আমি কে তুই জানিস? আমি হলাম। শয়তানটা বলতে যাবে, তখন কথার মাঝখানে আমার পেছন থেকে কেউ বলে ওঠে, তুই ইবলিশের বংশধর, তোর নাম লাকোস। আমি পেছনে তাকিয়ে দেখি জব্বার বলছে কথাটা। জব্বার আমাকে বলল, হুজুর, আপনি ছেলেটাকে বাইরে যেতে বলেন। আমি ছেলেটাকে বললাম, আপনি বাইরে চলে যান, আমি না ডাকা পর্যন্ত ঘরের ভিতরে আসবেন না। তারপর ছেলেটা বাইরে চলে গেল। আমি দেখি জব্বার মনে মনে কি যেন দোয়া পড়ছে, আর দোয়া পরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন মেয়েটা চিৎকার করতে থাকে। সে কি চিৎকার! মনে হচ্ছিল জ্বলন্ত আগুনে কেউ পুড়ে যাচ্ছে। শয়তানটা বলল, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। আমাকে আর কষ্ট দিবেন না, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। তখন জব্বার বলল, আল্লাহর দোহাই দিলি তাই তোকে ছেড়ে দিলাম। শয়তান বলল, আমি চলে যাব, তবে আমাকে যে পাঠিয়েছিল আমি তার কিছু একটা ক্ষতি করে যাব। জব্বার বলল, একেবারে চলে যাবি, আর কোনোদিন আসবি না এই মেয়ের কাছে। শয়তান বলল, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আমি বললাম, তুই যে চলে যাবি তার প্রমাণ কি দিবি? তখন শয়তানটা বলল, আমি চলে যাওয়ার সাথে সাথে তেঁতুল গাছটাও মরে যাবে। এরপর শয়তানটা মেয়েটার শরীর থেকে চলে যায়, আর মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ে। জব্বার বলল, কাজ হয়ে গেছে হুজুর, আপনি মেয়েটাকে পানি পড়া দিয়ে চলে আসেন। এরপর জব্বার চলে যায়। তারপর আমি মেয়েটার হাজবেন্ডকে ডাকি আর বলি, এখন থেকে বিপদ মুক্ত, আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, আশা করি ভালো হয়ে যাবে। এরপর সেই তেঁতুল গাছটাও মারা যায়। আর এদিকে যে ছেলে কালো জাদু করেছিল, শয়তানটা সেই ছেলেকে সারা জীবনের জন্য অন্ধ করে চলে যায়। তো প্রিয় ইমরান ভাই ও লিসেনারগণ, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো
হোসেন কবিরাজের আজকের ঘটনা আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর নতুন ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামী সপ্তাহে আবারও আসব আপনাদের সবার প্রিয় গিরেন পাগলার ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কিছু মানুষের কথার জবাব দিতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি আসিফ বলছিলাম মালয়েশিয়া থেকে। ওয়েলকাম ব্যাক আসিফ ভাই। আবারও হোসেন কবিরাজের দুর্দান্ত একটা ঘটনা শোনালেন। আশা করি আমার মতো আমাদের শ্রোতা বন্ধুদের অনেক ভালো লেগেছে। আসিফ ভাই, আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আর আমি দুঃখিত, আমার গলাটা ঠান্ডার কারণে অনেকটা বসে গেছে, তাই হয়তোবা ভয়েসে কিছুটা সমস্যা হতে পারে। তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করার। আপনারাও যদি আসিফ ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনা লিখে বা ভয়েস ক্লিপ হিসেবে পাঠিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা আমাদেরকে ইমেইলের মাধ্যমেও কিন্তু ঘটনা দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com BHOOTAAAA@gmail.com। তাহলে কথা হচ্ছে আবারও আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি ইমরান এইচ খান। আসসালামু আলাইকুম।